নিয়ে বিদেশিদের আগ্রহ বরাবরই ছিল। বিশেষ করে রাজনৈতিক বিবাদ যত বাড়ে, নির্বাচন যখন ঘনিয়ে আসে, তখন প্রতিবারই দেখা যায় বিদেশি পরাশক্তিগুলোর রাষ্ট্রদূতদের তৎপরতা। গত ৩০ বছর ধরে সে তৎপরতায় সবচেয়ে বেশি এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। এবারও তার ব্যত্যয় ঘটছে না। সবশেষ ১১ই আগস্ট সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির ৪ নেতার সাথে নিজ বাসভবনে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা চার্জ অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন। সূত্রগুলো বলছে, কক্সবাজার স্ক্যান্ডালকে ঘিরে এনসিপির মধ্যে দেখা দেয়া অভ্যন্তরীণ কোন্দল নিরসনের জন্যই এই বৈঠক হয়েছে। দলটির ভাঙ্গন ঠেকাতে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আম্পায়ারের ভূমিকা পালন করছেন। এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে সিরিজ বৈঠকও করেছিলেন তিনি। গত মাসে জ্যাকবসন লন্ডন উড়ে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করার জন্য। সূত্রগুলো বলছে, ভারতের কলকাতায় আওয়ামী লীগের নেতাদের সাথেও বৈঠক করেছে কয়েকটি দেশের মিশনের কর্মকর্তারা। বিদেশিদের এমন তৎপরতায় প্রশ্ন উঠছে, আবার কি সেই পর্দার আড়াল থেকে সেই টুরিস্ট গ্রুপ কলকাঠি নাড়তে শুরু করেছে? ২০০৭ সালে রাষ্ট্রদূতদের টুরিস্ট গ্রুপের তৎপরতাকে অনেকেই বিদেশি ষড়যন্ত্র বলে থাকেন। বিগত কয়েকটি নির্বাচনেও মার্কিন রাষ্ট্রদূত সহ পরাশক্তিগুলোর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে কোনো রাজনীতিবিদ বলা শুরু করেছে, ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না সেটি নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্র কি চায় তার উপর। এই কথা যদি সত্যি ধরে নেয়, তাহলে কি এদেশের আন্দোলন, জনগণের রায়, এসব কিছু লোক দেখানো? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতাকর্মীদের গোপন সাক্ষাৎ নিয়ে গুঞ্জন উঠেছিল। সেই রেশ কাটতে না কাটতেই বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসনের সঙ্গে এনসিপি নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দৈনিক কালবেলায় প্রকাশিত খবরে বলা হয়েছে, ১১ই আগস্ট বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ট্রেসিয়ান জ্যাকবসন এবং দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব ও কূটনৈতিক প্রতিনিধি আলাউদ্দিন মোহাম্মদ উপস্থিত ছিলেন। কালবেলার খবরে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়েছে। রাষ্ট্রদূত জ্যাকবসন আসন্ন নির্বাচন নিয়ে এনসিপির পরিকল্পনা সম্পর্কে জানতে চান। তবে নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একটি সূত্র বলছে, কক্সবাজার স্ক্যান্ডালকে কেন্দ্র করে এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। আবার এই স্ক্যান্ডালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নাম আলোচনায় আসায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশের মার্কিন দূতাবাস। এনসিপির বিরোধ মেটাতে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় করণীয় নিয়ে আলোচনা হয়েছে। সূত্রগুলো বলছে, এনসিপি নেতাদের বিরোধ মেটানোর জন্য মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যে মধ্যস্থতা করছে, এটি নতুন কিছু নয়। এর আগে একাধিকবার জাতীয় পার্টির ভাঙ্গন ঠেকাতে দেশটির রাষ্ট্রদূত অতীতে মধ্যস্থতা করেছিল। কক্সবাজার স্ক্যান্ডাল নিয়ে নানা মত এবং এর নানামুখী প্রতিক্রিয়া একটি বিষয় স্পষ্ট, ঘটনা যাই ঘটুক, সাধারণ মানুষজন যে বিশ্বাসের আসনে শেখ হাসিনা সরকারকে পতনের আন্দোলনের নায়কদের বসিয়েছিলেন, সে অবস্থানে তারা আর নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারের আনুকূল্য পেয়েও নানা অনিয়মে জড়িয়ে যাওয়ার খবরের মাঝে বিভিন্ন জেলা, উপজেলা, থানা থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টির মুখ হয়ে ওঠা বিভিন্ন পর্যায়ে একের পর এক নেতার পদত্যাগের ঘোষণা দলটিকে ঠেলে দিচ্ছে আরও প্রতিকূল পরিস্থিতিতে। গত ৬ মাসে দলটির বিভিন্ন পর্যায়ের কয়েক ডজন নেতা পদত্যাগ করেছেন। এর মধ্যে চলতি মাসে চট্টগ্রাম, সিলেট, মাদারীপুর, জুলাই মাসে ঢাকা, ফেনী, কুড়িগ্রাম, শরীয়তপুর, জুন মাসে রাজশাহী, মে মাসে চাঁদপুর, শরীয়তপুর, এমনকি আত্মপ্রকাশের কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় কমিটি থেকেও পদত্যাগের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে কক্সবাজারের ঘটনায় শোকজ দেয়াকে কেন্দ্র করে দলটির নেতারা দুই ভাগে ভাগ হয়ে পড়েছেন। দুই গ্রুপের মধ্যে মধ্যস্থতার জন্যই এই বৈঠকের আয়োজন করা হয়। গত ৬ আগস্ট চ্যানেল 24-এর এক খবরে বলা হয়, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন। চলতি বছরের গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি চ্যানেল 24-কে নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও মার্কিন দূতাবাস।
শুধু এনসিপির 4 নেতা কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নন, ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের ব্যস্ত সময় কাটছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সিরিজ বৈঠকে। চলতি বছরের 20 জানুয়ারি অধ্যাপক ইউনূসের সাথে যমুনায় মিটিং করেছিলেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। তারপর 29 জানুয়ারি থেকে জ্যাকবসন রাজনৈতিক দলগুলোর সাথে সিরিজ বৈঠক শুরু করেছিলেন। বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সাথে বৈঠক হয়েছিল। 1 ফেব্রুয়ারি বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকার মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মেথুবে। 22 জুন দলটির নেতাদের সাথে বৈঠক করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। 21 জুলাই জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দলটির মগবাজারের কার্যালয়ে গিয়ে বৈঠক করেন জ্যাকবসন। ওই বৈঠকে প্রথমবারের মতো ছিলেন জামাতের নারী নেতারাও। এর আগে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সঙ্গে জামাতের নারী নেতারা বৈঠক করলেও তাতে পুরুষ নেতারা ছিলেন না। মহিলা জামাতের নেতারা রাষ্ট্রদূতকে একটি জামদানি শাড়ি উপহার দেয়। শুধু মার্কিন রাষ্ট্রদূতই নয়, জার্মানি, যুক্তরাজ্য, চীন সহ বিশ্বের পরাশক্তিগুলোর রাষ্ট্রদূতরা নিয়মিত বিরতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন। চীনা দূতাবাসের অধীনে বিএনপি, জামাত ও এনসিপি নেতারা এরই মধ্যে চীন সফর করে এসেছেন। যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক এ নিয়ে এনসিপি নেতাদের সাথে কমপক্ষে 3 বার বৈঠক করেছেন। আবার গত বছরের 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ ও এর নেতাদের প্রকাশ্য কোনো তৎপরতা নেই। 10 মে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। দলটির বহু নেতা বর্তমানে ভারত, যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সূত্রগুলো বলছে, কলকাতায় কয়েকটি দেশের মিশনের কর্মকর্তারা আওয়ামী লীগের নেতাদের সাথে একাধিক বৈঠক করেছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এই যে শক্তিশালী দেশগুলোর রাষ্ট্রদূতদের এমন তৎপরতা, এটি নতুন কিছু নয়। দুটো ক্ষেত্রে তাদের এমন তৎপরতা বেড়ে যায়। প্রথমত যখন রাজনৈতিক সংঘাত বাড়ে, দ্বিতীয়ত জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসলে। 2007 সাল থেকে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সবগুলোতে বিদেশি রাষ্ট্রদূতদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এক্ষেত্রে সবার চেয়ে বেশি তৎপরতা মার্কিন রাষ্ট্রদূতের। পিটার হাসের তৎপরতার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে তার সম্পর্ক হয়ে গিয়েছিল সাপে নেউলে। 2018 সালের নির্বাচন নিয়ে ঢাকায় জাপানের রাষ্ট্রদূতের এক বক্তব্য নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে। তবে ব্যাপক মাত্রায় বাংলাদেশের রাজনীতিতে এক প্রকার প্রকাশ্যে বিদেশি রাষ্ট্রদূতদের তৎপরতা শুরু হয়েছিল 2007 সালের 1/11-এর আগে। উইকিলিক্সে প্রকাশিত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটিনিসের গোপন তারবার্তা থেকে জানা যায়, ঢাকাস্থ পশ্চিমা কূটনীতিকরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য নিজেদের মধ্যে নিয়মিত বৈঠক করতেন, যার নাম দেওয়া হয়েছিল ট্রুয়েস্টে গ্রুপ বা কফি গ্রুপ। এর সাথে সম্পৃক্ত ছিল আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি এবং জাতিসংঘের প্রতিনিধি। এই গ্রুপে জাপানকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। 2007 সালের 4 জুন দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, খালেদা জিয়া এবং শেখ হাসিনার সাথে বৈঠকে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটিনিস বলেছিলেন, পরিস্থিতির অবনতি হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে, তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে বরাবরই বিরোধী দলগুলোকে দেখা যায় নানা ঘটনায় রাষ্ট্রদূতদের দ্বারস্থ হতে। এসব দলই আবার ক্ষমতায় গেলে কূটনীতিকদের সবসময় কূটনৈতিক শিষ্টাচার মেনে চলার পরামর্শ দিয়ে থাকে। বিশ্লেষকেরা মনে করেন, বিদেশি রাষ্ট্রদূতদের কাছে এই ধর্ণা দেওয়ার রাজনীতি মূলত তাদেরকে দিয়ে সরকারকে চাপ দেওয়ার জন্য, পর্দার আড়ালে বোঝাপড়া করার জন্য এমন বৈঠক হয়। আর দূতাবাসগুলো এই সুযোগে নিজ নিজ দেশের স্বার্থ নিশ্চিত করতে চায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। সম্প্রতি রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দর ইস্যু নিয়ে বিরোধ দেখা দিলে বাংলাদেশের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের তৎপরতা বেশ বেড়ে গিয়েছিল। অতীতে দেখা গেছে, যখনই নির্বাচন ঘনিয়ে আসে তখনই দূতাবাসগুলোর তৎপরতা বেড়ে যায়। এমনকি নির্বাচনকে ঘিরে তাদের যৌথ বিবৃতি দেওয়ার নজির আছে। জুলাই আন্দোলন চলাকালেও তারা একসাথে তখনকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল। ফলে বাংলাদেশের রাজনৈতিক নেতারা মুখে যতই বলুক জনগণই সকল ক্ষমতার উৎস, আদতে পর্দার আড়ালে এমন কিছু খেলা চলে যেগুলো কখনোই সাধারণ মানুষ জানতে পারে না। সূত্রগুলো বলছে, সামনে নির্বাচন কিভাবে হবে, কবে হবে এবং সে নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়টি রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে না পারলে আরও বাড়বে বিদেশি কূটনীতিকদের তৎপরতা। ফলে বাংলাদেশের রাজনীতিতে বিদেশি, বিশেষ করে পশ্চিমা কূটনীতিকদের জড়িয়ে পড়ার সংস্কৃতি থেকে আপাতত বেরিয়ে আসার সম্ভাবনা নেই বললেই চলে। এখন এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।
নিশ্চয়ই এই মুহূর্তেও সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশিষ্ট রয়েছে বাংলাদেশের রাজনীতিতে। তখন আমরা সবাই জানি 2024-এর 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করলেন, তার পরপরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে কি বলেছিলেন, তার উপরে কতটা আস্থা রাখতে বলেছিলেন। এবং সেই জায়গা থেকে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার একটি রিপোর্ট প্রকাশ করেছে, যার শুরুতেই বলা হচ্ছে যে দেশের মানুষ সেনাবাহিনীর শাসন কোনো দিনই মেনে নিতে চায়নি বা মেনে নেয়নি, সেই বাংলাদেশবাসী এখন তাকিয়ে সেনার ভূমিকার দিকে। ওপার বাংলায় ক্ষমতার পট পরিবর্তনের পরে কেটেছে 1 বছর। দোদুল্যমান রাজনৈতিক অবস্থায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার নির্বাচন কতটা সুষ্ঠুভাবে করা যাবে সেজন্য মানুষ তাকিয়ে সেনাবাহিনীর দিকে। অর্থাৎ সব কিছুতেই এখনো পর্যন্ত মানুষ অনেক ধরনের আলোচনা সমালোচনার পরও সেনাবাহিনীর দিকে তাকিয়ে রয়েছেন, সেই কথাটাই আনন্দবাজার বলতে চেয়েছে। তো সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অথবা সেনাবাহিনীর যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটা তো প্রকাশ্যে এসেছিল আমাদের সামনে বিভিন্ন বিষয়কে ইঙ্গিত করে। তবে সাম্প্রতিক সময়ে অনেকেই মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনা প্রধানের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, তারা খুব কাছাকাছি চলে এসেছেন। এই বিষয়ে আমি আপাতত কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এবং আনন্দবাজারও বলছে যে সেনাবাহিনীর অভ্যন্তরে চলছে নানান ধরনের সমীকরণ, সে বিষয়েও আমি এখানে আপাতত আলোচনা করতে চাচ্ছি না। তবে এখানে যে বিষয়টি আলোচনায় এসেছে প্রতিবেদনের দ্বিতীয় ভাগে, তা হচ্ছে সাবেক 3 শীর্ষ সামরিক কর্মকর্তা তারা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এই মুহূর্তে বিভিন্ন দিক থেকে, এবং বিভিন্ন ঘটনার নেপথ্যে তারা রয়েছেন এমন ইঙ্গিতই তারা করতে চাচ্ছেন, মানে আনন্দবাজার করতে চাচ্ছে। তারা হলেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, সাবেক মেজর জেনারেল এবং বিডিআরের সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। ইকবাল করিম ভূঁইয়া সম্পর্কে মোটামুটি 5 আগস্টের পর থেকে মানুষের কাছে অনেকখানি স্পষ্ট হয়ে উঠেছে, বা ইকবাল করিম ভূঁইয়া সেনাপ্রধান থাকা অবস্থাতে যতটা না পরিচিত ছিলেন, 5 আগস্টের কিছুদিন আগে থেকে, কয়েকদিন আগে থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অনেক কাছে তার চেয়ে বেশি পরিচিত হয়ে উঠেছেন। ইকবাল করিম ভূঁইয়া জুলাই গণ অভ্যুত্থানকে সরাসরি সমর্থন জানিয়েছিলেন, তিনি রাস্তা থেকে সেনাবাহিনীকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন বা সেই প্রসঙ্গে তিনি কথা বলেছিলেন, তার ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন। এবং 5 আগস্টের পরে এসে নানান ধরনের গুঞ্জন শোনা গিয়েছিল যে তিনি নতুন কোনো দল গঠন করতে যাচ্ছেন, অথবা ছাত্র সমন্বয়কদের সমন্বয়ে যেই দল গঠিত হতে যাচ্ছে এনসিপি, সেটির কোনো শীর্ষ পদে তাকে হয়তো দেখা যেতে পারে। ধরনের নানান ধরনের গুঞ্জন আলোচনা ছিল তাকে নিয়ে। এবং তিনি নিয়মিতভাবে তার ফেসবুকে গণঅভ্যুত্থান, বিপ্লব এবং সেনাবাহিনী সম্পর্কে ধারাবাহিক বিভিন্ন লেখা লিখে যাচ্ছিলেন। 7 জুনের পর তাকে আর ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে না। তেমন একটা বলতে 7 জুনের পর থেকে তার কোনো স্ট্যাটাস ফেসবুকে নেই। এবং 31শে মে খুবই বিতর্কিত একটা স্ট্যাটাস দিয়েছিলেন মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে যে বিতর্কিত করিডোর নিয়ে কথা হচ্ছিল সেই বিষয়। আমি একটু সেই বিষয়টা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরি। এটি একটি দীর্ঘ স্ট্যাটাস ছিল। এখানে তিনি বলছেন যে হিউম্যানিটেরিয়ান চ্যানেলের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, এটি ইন্ডিয়াকে প্রদত্ত করিডোরের মতো কোনো ভূ রাজনৈতিক ছাড় নয়, অর্থাৎ যে 3 বিঘা করিডোরের কথা বলা হয় সেটির মতো নয় এটি তিনি বলতে চাইছেন, বরং এটি নিরস্ত্র নিরাপদ এলাকা ও বা পথ যা সংঘাতপূর্ণ অঞ্চলে বেসামরিক লোক প্রাণ ও মানবিক সহায়তার নিরাপদ চলাচলের জন্য ব্যবহৃত হয়। এটি সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছিল তেমনই একটা ব্যাখ্যা তিনি এখানে তুলে ধরেছেন। এবং প্রসঙ্গে তিনি বলছেন এই সংকটের বিষয়ে সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বের বোঝাপড়া বা বোঝাটা অস্পষ্ট হবার কথা নয়, কারণ তারাও জানেন এই ধরনের যুদ্ধ বহির্ভূত সামরিক কার্যক্রম বহু দেশে হয়েছে এবং হয়, এই কথা যেমন সত্য, আবার বহু দেশে এই ধরনের সোকাল হিউম্যানিটেরিয়ান করিডোর দিতে গিয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো বিপদের মুখে পড়েছে, সে কথাও আমরা জানি। তিনি বলছেন যে বাহিনী অর্থাৎ সেনাবাহিনী বর্তমান নেতৃত্ব যদি অন্তর্বর্তীকালীন সরকারের নীতির সঙ্গে দ্বিমত পোষণ করে তাহলে তারা তাদের নিজস্ব লক্ষ্য, নীতি ও পরিকল্পনা জাতিকে স্পষ্টভাবে জানাক, এতে জনগণ আশ্বস্ত হবে এবং আন্তর্জাতিক অংশীদারদের কাছেও সঠিক বার্তা পৌঁছবে। সেনাপ্রধানকে স্পষ্টভাবে বলার তিনি অনুরোধ করেছেন এবং একটি মন্তব্য খুবই সিগনিফিকেন্ট